দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। ভাস্বতীর সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারের চোটে যুবকের মৃত্যুর অভিযোগ। মৃত 22 বছরের আবু সিদ্দিক হালদার। ঢোলাহাট থানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবার এবং এই মুহূর্তে ঢোলাহাট থানা চত্বরে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিবারের সদস্যদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রচুর পুলিশ সেখানে রয়েছে। পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ যে চোর সন্দেহে এক যুবককে থানায় তুলে নিয়ে এসে মারধর করা হয়, আর সেই মারের চোটেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। দেখছেন যে ছবি, ঢোলাহাট থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং এই মুহূর্তে সেখানে যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ আগেও বিক্ষোভ হচ্ছিল পরিবারের সদস্যদের এবং পরিবারের সদস্যরা তারা এই ঘটনায় কিন্তু সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন। মারের চোটে যুবকের মৃত্যুর অভিযোগ। ঢোলাহাট থানা চত্বরে ব্যাপক উত্তেজনা। রাজ্যে একের পর এক গণপিটুনিতে মৃত্যু বা আহত যখন হচ্ছে, তখন পুলিশের বিরুদ্ধে এবার চোর সন্দেহে এক যুবককে থানায় তুলে নিয়ে এসে বেধড়ক মারধরের অভিযোগ, আর সেই মারের চোটেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখন সেখানকার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, স্থানীয়দের ঠিক কি দাবি এক্ষেত্রে? একদমই ঋষিকেশ, দেখো তোমাকে জানিয়ে রাখবো, রাজ্যে যখন একাধিক জায়গায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে এবং সেখানে প্রশাসন যথেষ্ট কিন্তু কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করছে, সেই পরিস্থিতিতে এবার কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলাহাট থানা, এই ঢোলাহাট থানা এলাকার ঘাট বকুলতলা এলাকার যুবক, যাকে চোর সন্দেহে ঢোলাহাট থানার পুলিশ তুলে আনে এবং তুলে এনে তাকে বেধড়ক মারধর করা হয়। সেই মারধরের ফলে যুবকের মৃত্যু হয় বলে কিন্তু পরিবারের অভিযোগ। যেমনটা ঘটনা ঘটেছে তোমাকে জানিয়ে রাখবো, গত 2রা জুলাই ঢোলাহাটের যে ঘাটবকুলতলা এলাকা, সেখানকার এক যুবক আবু সিদ্দিক হালদারকে পুলিশ চোর সন্দেহে তুলে এনে তাকে পরিবারের যেমনটা অভিযোগ যে পুলিশের তরফে তাকে চুরির কথা স্বীকার করিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। 3রা জুলাই সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বেধড়ক ওই যুবককে মারধর করে পুলিশ, এমনটাই পরিবারের অভিযোগ। এবং এই মারধরের কারণেই কিন্তু যুবকের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। এবং ইতিমধ্যে ঢোলাহাট থানার পুলিশ প্রশাসনের অপসারণের দাবি সহ গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা। ইতিমধ্যে নিহত যে যুবক আবু সিদ্দিক হালদার, তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা, গ্রামের লোকেরা ঢোলাহাট থানার সামনে কিন্তু একেবারে বিক্ষোভে অনড় রয়েছেন। লাগাতার বিক্ষোভকে ঘিরে একেবারেই কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঠিক কি বলছে যে তাদের বিরুদ্ধে এই যুবককে মারধরের অভিযোগ, এমনকি তাদের মারেই যুবকের মৃত্যু হয়েছে, এই যখন অভিযোগ, তখন পুলিশের কি বক্তব্য? দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে উত্তেজনাপূর্বক পরিস্থিতি, পুলিশের সঙ্গে পরিবারের বিক্ষোভকারীদের কিন্তু একেবারে হাতাহাতি ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে ঢোলাহাট থানা চত্বর এবং পুলিশের তরফে যেমনটা বলা হচ্ছে, যে মুহূর্তে যুবককে আটক করা হয় এবং তারপর যুবককে যখন চুরির ঘটনায় আদালতে পেশ করা হয়, সেই সময় যুবকের শারীরিক পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বররাও জানিয়েছেন বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্তের আশ্বাসও দিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে। এই মুহূর্তে ঘটনাকে ঘিরে থানার সামনে একেবারে উত্তেজনা পরিস্থিতি, উত্তপ্ত হয়ে রয়েছে ঢোলাহাট থানা চত্বর। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঢোলাহাট থানার সামনে। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় একেবারে কিন্তু ধাক্কাধাক্কি চলছে পুলিশ প্রশাসনের, যে একটা ব্যারিকেড দিয়ে থানার সামনে ঘিরে ফেলা হয়েছে। ব্যারিকেডের এক প্রান্তে বিক্ষোভকারীরা, অন্য প্রান্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে কিন্তু থানার মধ্যে ঢোকার চেষ্টা করছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু যাতে বিক্ষোভকারীরা থানার মধ্যে কোনোভাবে ঢুকতে না পারে, সেই জন্যই কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। দফায় দফায় উত্তেজনা চলছে ঘটনাকে ঘিরে। ঋষিকেশ, কোয়েল, যেটা জানতে চাইবো, যদি যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে যদি পসিবল হয়, যদি কথা বলা যায় তাদের সঙ্গে। আমরা শাস্তি চাইছি, শাস্তি হোক।
ভাবে। এই আবু সিদ্দিককে যখন থানায় আনা হয় তখন সে কেমন ছিল? তখন সুস্থ মানুষ, ভালো মানুষ, সুস্থ মানুষ এনেছে, ধরে এনে মারতে মেরে ফেলে দিয়েছে। পুলিশ মেরেছে, পুলিশরা মেরেছে। টাকা লোভে, খড়ি টাকা নেবে, সেই টাকা লোভে মেরে ফেলে দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা নিজে হাতে শাস্তি দেবো। ফাঁসি চাই, আমরা ওই পুলিশের ফাঁসি চাই। নিরাপদ ছেলের মারা হলো কেন? ফাঁসি চাই। ও তোর বুনে ধরে আনতে ছিল, ওই বুনের মেরে ফেলে দিচ্ছিল, আর ওর বুনের আলে মেরে ফেলে দিত। আমরা ফাঁসি চাই। আইনা থাকলে মারে, আইনা থাকলে মারে না তো, পাবলিকে বলে মারে তো, আইনা মারে না তো। পুলিশ বললে তার জবাব চাই, তার ফাঁসি চাই। পুলিশকে আমরা দেখতে চাই, তার আমি ঠেকাতে চাই। একেবারে ঋষিকেশ, তুমি বুঝতেই পারছো যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে গোটা ঘটনায় এই পরিবেশ, এবং থানার সামনে লাগাতার বিক্ষোভ, এবং সেই লাগাতার বিক্ষোভের জেরে একেবারেই কিন্তু উত্তপ্ত থানা চত্বর। পরিবারের যেমনটা দাবি যে তরতাজা একটা যুবক, তাকে চোর সন্দেহে তুলে আনা হলো, পুলিশ তার উপরে বেধড়ক মারধর করলো, লাঠিচার্জ করলো। পরিবারের যেমনটা দাবি এবং অভিযোগ, এই বেধড়ক মারধর এবং লাঠিচার্জের ফলে এই তরতাজা যুবকের মৃত্যু হয়েছে। সেই পুলিশ কেন থানাতে তুলে এনে তাকে মারধর করলো তার জবাব যেমন চাইছে পরিবারের লোকজন, পাশাপাশি কিন্তু সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে ঢোলাহাট থানার পুলিশ প্রশাসনের অপসারণের দাবি তুলছে বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে ঢোলাহাট থানার সামনে লাগাতার বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি ধাক্কাধাক্কি চলছে, দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে ঢোলাহাট থানা চত্বরে। তুমি যাদের সাথে কথা বলছিলে, কেউ বলছিলেন যে টাকা চাই, টাকা, কোনো কি টাকা চাওয়া হয়েছিল পরিবারের লোকজনের কাছ থেকে যে এই যুবককে ছেড়ে দেওয়া হবে বা কিছু? তারা ঠিক কি বলতে চাইছিলেন, কেন টাকার কথা এখানে আসছে? আমি চাইতেছি ঢোলাহাট থানা কোনো দালালে, এখানে দালাল ভর্তি হয়ে গেছে। পুলিশ প্রশাসন কাজ করুক। ঢোলাহাটের দালালের জন্য আজকের এইসব অবস্থা ঘটছে। ভালো ছেলে মার খাচ্ছে, ভালো ছেলে ফাঁসতেছে, পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে টাকার জন্য মেরে ফেলা, টাকার জন্য মেরে ফেলে দেওয়া হয়েছে। টাকা চেয়েছিল, দেওয়া হয়নি। ঠিক আছে, টাকা চেয়েছিল, ঠিক আছে, পুলিশেরা টাকা চেয়েছে, যত মারছে তত বলছে টাকা নিয়ে আইলাম তো আরো মাল বন্ধ দেবো। তোমার মারছে ছেড়ে এসেছে, তোমরা তা সত্যি ফের এত মারছে। 3 লাখ টাকা দাবি করেছে পুলিশ। কার কাছে টাকা দাবি করেছিল? যে আমাদের যে বাচ্চাটা মেরে ফেল দেওয়া হচ্ছে তার কাছে দাবি করছে, তার কাছে দাবি করেছে। যার কাছে দাবি করছে সে বলছে যে আমি নিইনি, তেমন তার সাথে মারছে, এত মারছে। কত টাকা দাবি করেছিল? 3 লাখ টাকা দাবি করেছে, 3 লাখ টাকা। একদম তুমি শুনলে পুলিশের তরফ থেকে, পরিবারের যেমনটা অভিযোগ, পুলিশের তরফ থেকে আবু সিদ্দিক হালদারকে থানাতে তুলে আনার পর তার কাছ থেকে 3 লাখ টাকা এবং তার পরিবারের কাছ থেকে 3 লাখ টাকার দাবি করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। এবং পরিবার যেমনটা অভিযোগ করছে, টাকা না দেওয়ার ফলে পুলিশ কিন্তু বেধড়ক মারধর করে, এবং সেই মারধরের কারণে এই যুবকের কিন্তু এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি এবং পরিবারের অভিযোগ। তুমি থাকো আমাদের সঙ্গে। স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন, পরিবারের লোকজনের অভিযোগ যে টাকা চাওয়া হয়েছিল ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। 3 লক্ষ টাকা নাকি চাওয়া হয়েছিল পরিবারের কাছ থেকে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। তারা এখনো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। যদিও এই ঘটনার তদন্ত হবে বলে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু এমনভাবে মারা হয়েছে ওই যুবককে যে তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল। চোর সন্দেহে তুলে নিয়ে এসেছিল পুলিশ ওই যুবককে, কিন্তু থানার মধ্যে এমন কিভাবে মারা হলো যে যুবকের মৃত্যু পর্যন্ত হয়ে গেল, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে যে থানাতে আদৌ কি পুলিশ মারধর করতে পারে, এই প্রশ্ন কিন্তু তুলছেন স্থানীয়রা। একদমই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ। এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। যে অভিযোগ করা হচ্ছে ঢোলাহাটে, সেখানে এক যুবককে চোর সন্দেহে তুলে নিয়ে আসা হলো, থানায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ, এবং তার ফলে তার মৃত্যু পর্যন্ত হয়েছে। দেখুন, বিষয়টি প্রশাসনের নজরে আশা করি এসেছে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, নিশ্চিত করে এই ঘটনা কাম্য নয়, এবং এই ধরনের ঘটনা ঘটে থাকলে প্রশাসন তদন্ত করে দেখবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে। কারণ আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই, এবং পুলিশ প্রশাসনকেও নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়েই কাজ করতে হয়। আপনারা জানেন
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট তিনি তৎপরতার সাথে সিদ্ধান্ত নেন। এক্ষেত্রেও আশা করব প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ নেবে। শান্তনুদা, স্থানীয়রা বলছেন, পরিবারের লোকজন বলছেন, যদিও কেটে দিলেন শান্তনু সেন, কিন্তু যে অভিযোগ পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ, 3 লক্ষ টাকা নাকি চাওয়া হয়েছিল ওই যুবককে মুক্তি দেওয়ার জন্য, থানা থেকেই ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ আদালতে পর্যন্ত নিয়ে যাওয়া হবে না। যদি সত্যি সে অভিযুক্ত হয় তাহলেও 3 লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে, এমনটা কিন্তু অভিযোগ করছেন পরিবারের লোকজন। ঢোলাহাটে যথেষ্ট উত্তেজনা রয়েছে, এখনো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন। পরিবারের লোকজন, মহিলারা, তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন যে এভাবে কেন একজন নিরীহ যুবককে মেরে ফেলা হলো। সত্যি সে যদি অভিযুক্ত থাকতো তাহলে তাকে আদালতে পেশ করা হতো, তার বিরুদ্ধে আদালত যা ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়ার নিত, কিন্তু এভাবে কেন থানায় নিয়ে এসে পিটিয়ে তাকে খুন করা হলো, এই অভিযোগ কিন্তু করছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগেই তারা চাইছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, এমনকি সিবিআই তদন্তেরও দাবি জানাচ্ছেন পরিবারের লোকজন। কোয়েল মণ্ডল রয়েছেন। কোয়েল, এখনো সেই একই ছবি দেখতে পাচ্ছি, পরিবারের লোকজন তারা ঘিরে রয়েছে, পুলিশি ব্যারিকেড রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ঠিক কি করতে চাইছে আসলে? আরো পুলিশকে নিয়ে আসা হবে, কেন এখনো কন্ট্রোল করতে পারছে না এই যে বিক্ষোভকারীদেরকে? ওভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কোয়েল রয়েছে ঢোলাহাট থানার সামনে, সেখানে পরিবারের লোকজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পাড়া প্রতিবেশীর লোকজন কিন্তু তারা রয়েছেন তাদের সঙ্গে। পরিবারের অভিযোগ যে চোর সন্দেহে থানায় তুলে নিয়ে আসা হয়েছিল ওই যুবককে, তারপরে বেধড়ক মারধর করা হয়, পুলিশের মারেই তার মৃত্যু হয়েছে 22 বছরের আবু সিদ্দিক হালদারের। একদমই। এবং রাজ্যে গত 1 মাস ধরে একের পর এক জায়গায় কোথাও মোবাইল চোর সন্দেহে, কোথাও ছেলে ধরার সন্দেহে গণপিটুনির মতো ঘটনা ঘটছে, এবং যেখানে প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হচ্ছে গুজবে কান না দিতে, আইন নিজের হাতে তুলে না নিতে, সেখানে পুলিশের এহেন আচরণ, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে ঢোলাহাট থানায় ব্যাপক উত্তেজনা, এবং পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে ওই যুবককে ছাড়তে 3 লক্ষ টাকা চায় পুলিশ, এবং একজন যুবককে যদি ছাড়তে হয় 3 লক্ষ টাকা দিতে হবে, এমনটাই অভিযোগ আনছেন পরিবার। একদমই, ভাষতে কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। কোয়েল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো তো বিক্ষোভ জারি রয়েছে, পুলিশও প্রচুর মোতায়েন করা হচ্ছে, পুলিশ কেন এই বিক্ষোভকারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এখনো? একদমই, দেখো এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ জারি রয়েছে ঢোলাহাট থানার সামনে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বলাই যেতে পারে, তোমার কথা ধরেই বলি, এখনো পর্যন্ত পুলিশের তরফে কিন্তু বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কারণ ঘটনা এমন দিকে মোড় নিয়েছে, একদিকে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে চোর সন্দেহে যুবককে প্রথমে থানায় তুলে আনা হয়, তারপর চুরির কথা স্বীকার করিয়ে নেওয়ার জন্য সেই যুবককে লাগাতার সকাল থেকে সন্ধে পর্যন্ত তার ওপর লাঠিচার্জ করা হয়, যেমনটা পরিবারের অভিযোগ এবং দাবি। সেই লাঠিচার্জের পর তাকে গত 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। যুবকের শারীরিক অবস্থা কোয়েলের কথা শোনা যাচ্ছে না, কোনোভাবে সমস্যা হচ্ছে। নিঃসন্দেহে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ঢোলাহাট থানার সামনে পরিবারের লোকজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন এবং সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। পাশাপাশি যে সমস্ত পুলিশ আধিকারিক বা কর্তারা তাকে মারধর করেছেন তাদের কঠোর শাস্তি চাইছেন পরিবারের লোকজন, এবং গুরুতর অভিযোগ করছেন যে চোর সন্দেহে তুলে নিয়ে আসা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দাবি করা হয়েছিল, তাহলেই কিন্তু ওই যুবককে ছেড়ে দেওয়া হতো, এমনটাই কিন্তু পরিবারের লোকজন এই অভিযোগ করছেন। বিক্ষোভ দেখাচ্ছেন তারা চাইছেন যে অভিযুক্ত পুলিশ কর্তা বা পুলিশ আধিকারিকের শাস্তি হোক, কঠোর শাস্তি চাইছেন তারা। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন এলাকার মানুষজন, পরিবারের লোকজন।
একদমই। এবং ঢোলাহাট থানায় এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিক্ষোভ কিন্তু কোনোভাবেই প্রশমিত হচ্ছে না এবং বেশ কয়েক ঘন্টা ধরে এই বিক্ষোভ চলছে। এবং যে অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে যে তাকে যখন আদালতে নিয়ে আসা হয়েছিল বা তাকে যখন থানায় নিয়ে আসা হয়েছিল তার শারীরিক কোনো রকম কোনো সমস্যা ছিল না, অর্থাৎ পুলিশের মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে, এমনটাই পরিবারের সদস্যরা তারা জানাচ্ছেন। এই বিষয়ে কিন্তু তারা পূর্ণাঙ্গ তদন্তের আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, ঢোলাহাটে ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন যে চোর সন্দেহে এক 22 বছরের যুবককে তুলে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ যে পুলিশের মারে ওই যুবকের মৃত্যু হয়েছে। থানায় কি পুলিশ আদৌ মারধর করতে পারে? কোনো কিছুই করতে পারে না, ঠিক আছে। শুধু যারা অ্যান্টি সোশ্যাল তারাই মারধর করতে পারে, পুলিশ কিছু করতে পারে না। পুলিশের এখতিয়ার নেই কাউকে হাত দেওয়া, কাউকে গালে চড় মারা, এগুলো কোনো অধিকার নেই, ঠিক আছে। বা অ্যান্টি সোশ্যাল যারা ক্রিমিনালস তাদের একদম সার্বিকভাবে অধিকার জন্মে গেছে যে তারা সবকিছু করতে পারে, মারধর করতে পারে, গুলি চালাতে পারে, পিটিয়ে শেষ খুন করে দিতে পারে, সবকিছু করতে পারে। এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে খবরটা পাচ্ছি, এর চ্যানেলের এখন পর্যন্ত আমি অন্য কোনো জায়গা থেকে কোনো রকম রিয়াকশন পাইনি কিংবা কোনো জায়গায় খবরাখবর পাইনি। এটা সত্যতা সম্বন্ধে আমি নিজেও বহাল নই এবং নিজে জানিও না সত্যি সত্যি ঘটনাটা আদৌ হয়েছে না হয়নি এবং তার মধ্যে কি আছে না জেনে একটা রিয়াকশন দেওয়া খুব কষ্ট হয়। তবে মোটামুটি ভাবে যেটা আমি প্রথম জায়গায় বললাম যে পুলিশের মারার কোনো অধিকার নেই, ঠিক আছে, এবং পুলিশ কাউকে পিটিয়ে মারা তো দূরের কথা, মারারই অধিকার নেই সে। এবং যে পুলিশ অফিসাররা করেছে, আমার নিশ্চয়ই ম্যাটারটা যদি সত্যি সত্যি পিটিয়ে মারে তাহলে এটা খুব বড় ঘটনা। নিঃসন্দেহে সিনিয়র অফিসাররা আসবেন এবং এসে তারা এটা দেখবেন, দেখার পর তারা নিশ্চয়ই ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন, তাদের এগেনস্টে প্রসিডিং ড্রন আপ করা হবে যদি কোনো পুলিশ অন্যায় করে থাকে। আমি তো এখান থেকে এই মুহূর্তে আমি শিলিগুড়িতে আছি, তো এই সুতরাং আমি হয়তো এই জানি না যে ঘটনাটা কি হয়েছে না হয়েছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে প্রথম শুনলাম এখন থেকে 1 মিনিট আগে, তারই একটা রিয়াকশন আমি দিচ্ছি। আর আমার একটা কথা হচ্ছে, যদি কোনো পুলিশ দোষ করে থাকে তার জন্য সিনিয়র পুলিশ অফিসাররা আসবেন, তারা যোগাযোগ করবেন, তারা এনকোয়ারি করবেন। যদি পুলিশ অফিসার দোষ করে তাদের এগেনস্টে প্রসিডিং ড্রন আপ করা হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং, এবং তারপরে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি দরকার হয় তাকে সাসপেন্ড করা হবে। যদি যেই অবস্থা দেখবে সে সিনিয়র অফিসার আছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, ডিওয়াইএসপি রয়েছেন, তারা ব্যবস্থা নেবেন। তবে সত্যতা সম্বন্ধে আমি এই ঘটনা সত্যতা সম্বন্ধে আমি কোথাও কিছু শুনিনি, শুধু আপনার এই সাংবাদিকের মুখে এবং আপনাদের মাধ্যমেই প্রথম শুনলাম। একদমই সত্যজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনাকে বলবো যে আপনি আমাদের চ্যানেল দেখুন এবং আমরা সেইখানকার ছবিও দেখাচ্ছি। ঢোলাহাট থানা চত্বরে বহু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, পরিবারের লোকজনের রিয়াকশন আমরা দেখাচ্ছি। এবং যেই যুবক আবু সিদ্দিক তিনি হাসপাতালে ছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এই মারধরের চোটে অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে তার মৃত্যু পর্যন্ত হয়, সেই ছবি আমরা তুলে ধরছি সকাল থেকে। অন্যদের কথা আমরা নিঃসন্দেহে এই ক্ষেত্রে বলতেই পারবো না, কারণ আমরা এই খবরে রয়েছি। সাধারণ মানুষের যে সমস্যা, মানুষজন তারা বলছেন যে তাদের বাড়ির যুবককে এভাবে তুলে নিয়ে এসে মারধর করে কার্যত খুন করেছে পুলিশ, এমনটাই গুরুতর অভিযোগ করছেন। কোয়েল ছিলেন আমাদের সঙ্গে ঢোলাহাট থানা চত্বর থেকে। কোয়েলকেও অনেক ধন্যবাদ। এই খবর সংক্রান্ত আরো আপডেট আপনাদের দেব, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 জুলাই মুম্বাই যাবেন মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। মুম্বাই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 জুলাই তিনি মুম্বাই যাবেন। উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দেবজ্যোতি, এই যে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে, মূলত কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, কি জানতে পারছো? মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের মুম্বাই সফরে যাচ্ছেন, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন এবং তখন সেখান থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন। কারণ সর্বভারতীয় রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বেশ কিছু আলাপ আলোচনা রয়েছে এই দুই নেতৃত্বের সঙ্গে, এবং ইন্ডিয়া জোট নিয়েও কিন্তু সেই বৈঠকে কথা উঠবে। অর্থাৎ যেভাবে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই, কিন্তু যেসব
আঞ্চলিক দলগুলো রয়েছে, আঞ্চলিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতা করে আগামী দিনে যে লোকসভা এবং রাজ্যসভায় যেমন লড়াই হবে, তেমনি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক গুরুত্ব, সেই গুরুত্বকে বিবেচনা করেই কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন এবং মুম্বাইয়ের প্রথম দিন তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। পরের দিন তার 2টি বৈঠক রয়েছে। আরো কয়েকজনের সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠক হতে পারে বলে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। পাশাপাশি যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের। সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব। চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়েও সাক্ষাতের ডাক দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্যপাল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকেছেন। সিপি এবং ডিসিপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয় এবং পাশাপাশি চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়েও সাক্ষাতের ডাক দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। মাননীয় রাজ্যপাল রাজধর্ম পালন না করে দীর্ঘদিন ধরে বিজেপির করছেন এবং প্রত্যেক মুহূর্তে তিনি রাজ্যে নির্বাচিত সরকার, রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রী তাদেরকে সব রকম ভাবে অসহযোগিতা, তাদের বিরুদ্ধে করছেন। ওই জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রয়োজনে বাইরে দাঁড়িয়ে কথা বলবেন, কিন্তু ভিতরে যাবেন না। আর আজকে নির্লজ্জ রাজ্যপাল তিনি বাংলাকে বদনাম করার জন্য আবার ছুটে যাচ্ছেন অমিত শাহের কাছে। তিনি নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণকে বিভ্রান্ত করছেন এবং তিনি এখন আবার মুখ্যমন্ত্রীর প্রতি বিরুদ্ধাচরণ করার যেটা চেষ্টা করছেন, এটা তিনি কখনোই করতে পারেন না। তার কারণ বাংলার মানুষের রায় নিয়ে 3-3বারের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কখনোই রাজ্যপালের অঙ্গুলি হেলনে চলতে বাধ্য নন। অহেতুক বিষয়কে কেন্দ্র করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল এবং একটা সাজানো ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজভবনের অপমান করছেন। রাজ্যপালের শুধু নন, সংবিধানের অপমান করছেন, রীতিনীতির অপমান করছেন। এইভাবে তৃণমূল কংগ্রেস যে অপমান করছে তার বিষময় ফল রাজ্যের ওপরই পড়বে। সেই কারণে আমি মনে করি যে এই জাতীয় যে চক্রান্ত, এটা বন্ধ হওয়া দরকার। কারণ এই চক্রান্তের মূলোচ্ছেদ হওয়া দরকার বলে আমি মনে করি। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে রাজভবন এবং নবান্ন, দেখে মনে হচ্ছে প্রতিদিন যে কোনো ইস্যুকে তৈরি করা হচ্ছে, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। পুলিশ তদন্ত করছে, তার তদন্ত হবে, রাজভবনের ক্ষমতা যতটুকু আছে রাজভবন সেটাকে এক্সারসাইজ করবে। কিন্তু দুটো রাজভবনের রাজ্যপালের তো এটা তো তারও সরকার, এটা রাজ্য সরকারটা কি রাজভবনের নয়? তাহলে সাংবিধানিকভাবে দুটো সরকারই তো দায়বদ্ধ। তো যৌথভাবে যে জিনিসটা করা দরকার সেটাকে আকছি তরজার মধ্যে নিয়ে যাচ্ছে। এটা প্রতিদিনের ঘটনা, প্রতিনিয়ত গত কয়েক বছর ধরে দেখছি আমরা রাজভবন আর নবান্নের দ্বৈরথ। দেখুন, রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে রাজ্যপালের অধস্তন কর্মচারীর মতো ডেকে পাঠানো হবে, এটা তো খুব একটা সুখকর দৃশ্য নয়। এটা আমরা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হলেও পশ্চিমবঙ্গবাসী হিসেবে কখনোই চাইবো না যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের একেবারে কি বলবো অধস্তন কর্মচারীর মতো করে তার সঙ্গে ব্যবহার করা হোক। কিন্তু আবার এটাও ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের সরকার যদি বারবার করে আইনকে লঙ্ঘন করে রাজ্যপালকে সেই সুযোগ করে দেন তাকে তলব করার বা চারটে কথা বলার, সেক্ষেত্রেও সেই সুযোগে সদ্ব্যবহার রাজ্যপাল বা রাজভবন করতে চাইবে। আরো 12 সময় এখন একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবে। অগ্নিমূল্য বাজার দর, মূল্য বৃদ্ধি নিয়ে আজ বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিমূল্য বাজার দর আর তাতেই রীতিমতো চেকা আম জনতার। আর আজ মূল্য বৃদ্ধি নিয়ে বিশেষ বৈঠক রয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। আলু থেকে বেগুন সবেরই দাম আকাশ ছোঁয়া, আর এই আকাশ ছোঁয়া কাঁচা আনাজের দাম সহ
সমস্ত কিছুই নিয়েই কিন্তু বৈঠক হবে আজকের নবান্নে। আদৌ কি এই নবান্নের বৈঠকের পরে হ্রাস টানা যাবে অগ্নিমূল্য বাজার দরে, তা বলে দেবে সময়। তবে মূল্যবৃদ্ধি নিয়ে আজ নবান্নে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ ছোঁয়া সবজির দাম, প্রত্যেক দিনই বাজারে যেতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন আম জনতা। অগ্নিমূল্য, বাজার দর আর মূল্য বৃদ্ধি নিয়ে আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী টাস্কফোর্স গঠনের নির্দেশ দিলেও দাম বৃদ্ধিতে কিন্তু কোনোভাবে হ্রাস টানা যাচ্ছে না। ফের ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার মদন মোহন বাড়ির মোড় এলাকায় অভিযান। 48 ঘন্টার সময় দেওয়ার পর শুরু হলো দখলমুক্ত করার অভিযান। কোচবিহারে দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি মদন মোহন বাড়ির মোড় এলাকায় এই অভিযান শুরু হয়েছে। 48 ঘন্টার সময় দেওয়ার পর চলছে দখলমুক্ত করার অভিযান। বুলডোজার দিয়ে একের পর এক দোকান সেগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে। সকাল থেকে বৃষ্টিকে মাথায় নিয়ে কিন্তু এই অভিযান চলছে কোচবিহার জেলা প্রশাসনের তরফে। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও সময় দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে 48 ঘন্টা, যাতে এই সরকারি জমিতে বা ফুটপাত দখল করে যারা দোকান করে রয়েছেন তারা সরে যেতে পারেন, কিন্তু তারপরও না সরাতেই কিন্তু এই ভেঙে দেওয়া হচ্ছে তাদের দোকান। রবিউল হোসেন প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রবিউল, কোচবিহার জেলা প্রশাসনের তরফে সকাল থেকে উচ্ছেদ অভিযানে ঠিক কি ছবি নজরে এলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একেবারেই কিন্তু প্রশাসনের তরফ থেকে, কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এই ফুটপাতের দোকান সরানোর জন্য। কিন্তু 48 ঘন্টা পেরোতে না একদম পার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যে সমস্ত দোকানদার কার্যত সেই এখনো ফুটপাত দখল করে বসে রয়েছে, সেই দোকানদারগুলিকে উচ্ছেদ অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন। একেবারে আজকে কিন্তু সকাল থেকেই দেখা গেল যথারীতি জেসিবি নিয়ে এসে, এবং কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে একদিকে যেমন কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত ছিলেন, ঠিক অপরদিকে কিন্তু উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন তারা সকলে উপস্থিত থেকে একেবারেই যে সমস্ত দোকানদার তারা ফুটপাত দখল করে রয়েছেন, ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু উচ্ছেদ অভিযানে প্রশাসনকে একেবারেই সকাল থেকে নামতে দেখা গেল। তোমাকে জানিয়ে রাখি, এই কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু এর আগেও 2বার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী সেই যে হকারদের সরাসরি উচ্ছেদ করা যাবে না এইরকম বার্তার পর কিন্তু তারপরে প্রশাসন কিন্তু হকারদেরকে সেই ফুটপাত থেকে সরে যাওয়ার জন্য 48 ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু সেই নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও যখন হকাররা সরে যায়, যারা সরলেন না 48 ঘন্টা সময় দেওয়ার পরও তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, এখন তাদের কি বক্তব্য? দেখো, তারা কিন্তু দোকানদাররা কিন্তু তারা জানাচ্ছে, তারা স্পষ্ট জানাচ্ছে, যেহেতু তারা হকার, তাদের করে খাওয়ার মাধ্যম এটাই, এবং তাদেরকে এক্সট্রা কোনো যেহেতু স্টল নেই, তাই তাদের একমাত্র সম্বল ছিল কিন্তু এই দোকান। কিন্তু এই দোকান ভেঙে দেওয়াতে এই মুহূর্তে তারা কিন্তু পথে বসার সম্মুখীন, এবং তাদের যে বিরাট অঙ্কের ক্ষতি হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছে দোকানদাররা। প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হবে এমন কোনো আশ্বাস কি দেওয়া হয়েছে? না, এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো আশ্বাস দেওয়া হয়নি। তবে আপাতত উচ্ছেদ অভিযান চলছে, পরবর্তীতে দেখা যাক জেলা প্রশাসন এবং পৌরসভা এবং রাজ্য সরকারের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়। তবে কিন্তু একেবারে এখন পর্যন্ত সেই উচ্ছেদ অভিযান চলছে, অর্থাৎ কোচবিহার পৌরসভা থেকে যে সমস্ত ফুটপাত হকাররা দখল করেছিল সমস্ত কিন্তু সেই ফুটপাত আজকে একেবারে 48 ঘন্টা সময়ের পরে প্রশাসন কিন্তু যথারীতি যুদ্ধকালীন তৎপরতায় সেই দখলমুক্ত করার কাজে নেমে পড়েছে। একদমই ধন্যবাদ জানাবো। রবিউল হোসেন ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। ভাষতী, পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে অভিযান সাঁইথিয়াতেও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সাঁইথিয়া পুরসভার তরফে অভিযান। পুরসভা থেকে মুরাডিহি কলোনি পর্যন্ত ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সরকারি জমি দখল করে যে দোকানপাট গড়ে উঠেছে, এই সমস্ত কিন্তু উচ্ছেদের যে অভিযান, সেই অভিযান গত কয়েক মাস ধরেই চলছে। চন্দন কর্মকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, সকাল থেকে বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে পুরসভার তরফে যে অভিযান চলছে, স্থানীয় বাসিন্দারা এবং যাদের এই দোকান উচ্ছেদ করা হচ্ছে কি বলছেন তারা, কি ছবি ধরা পড়লো?
হ্যাঁ দেখো, যেটা হচ্ছে আজ সকালবেলা থেকে সাঁইথিয়া পৌরসভার 4তলা মোড় থেকে মোরাডি কলোনি পর্যন্ত রাস্তার যে দুধারে ফুটপাত দখল করে দোকান করে বসেছিল তাদেরই উচ্ছেদে নামলো সাঁইথিয়া পৌরসভা। তোমরা জানো যে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল যে যারা রাস্তার উপরে জবরদখল ভাবে রয়েছে তাদেরকে উচ্ছেদ করার জন্য। এরপরই কিন্তু সাঁইথিয়া পৌরসভা পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়, আর সেই সতর্ক পরও বেশ কিছু দোকানদার যারা শোনেনি, তাই আজ সাঁইথিয়া পৌরসভার তরফ থেকে সেই সমস্ত দোকানদারদের উচ্ছেদ করা হয়। অন্যদিকে কলকাতা টিভি খবর দেখানোর পরই যে খবর পাওয়া যাচ্ছে যে অস্থায়ী দোকানগুলো ছিল পৌরসভা তুলে নিয়ে যাচ্ছিল, তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে এবং পৌরসভা থেকে জানানো হয়েছে তাদেরকে যে রাস্তার ধারে তাদেরকে বসার জন্য, যাতে কোনো রাস্তার যানজটের সমস্যা না হয়। ভাস্বতী, একদম ধন্যবাদ। চন্দন কর্মকার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পাশাপাশি সরকারি জমিতে রেস্তোরাঁ বিজেপি নেতার, একদমই, এবং সেই রেস্তোরাঁ ভেঙে দিল প্রশাসন। কালচিনি ব্লকের সাতালিতে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন, আর এবার সরকারি জমিতে বিজেপি নেতার রেস্তোরাঁ। এই ছবি ধরা পড়ল কালচিনি ব্লকের বিভিন্ন জায়গায়। সকাল থেকেই চলছে এই উচ্ছেদ অভিযান। কালচিনি ব্লকের সাতালিতে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন, বিজেপি নেতার রেস্তোরাঁ সরকারি জমিতে, আর তা ভেঙে দেওয়া হয়েছে। কালচিনি ব্লকের বিভিন্ন জায়গাতেই কিন্তু অভিযান জারি রয়েছে এবং এই অভিযান জারি থাকবে বলেও জানিয়েছে প্রশাসন। কালচিনি ব্লকের সাতালিতে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন, বিজেপি নেতার রেস্তোরাঁ সরকারি জমিতে, আর সেই রেস্তোরাঁই ভেঙে দিল কালচিনি ব্লক প্রশাসন। পাশাপাশি প্রশাসনের তরফে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় যে সরকারি জমিতে অবৈধ নির্মাণ, সেই সমস্ত নির্মাণ ভেঙে দেওয়া হবে। প্রতিনিধি অজয় শাহ রয়েছেন আমাদের সঙ্গে। অজয়, এই সরকারি জমির ওপর বিজেপি নেতার রেস্তোরাঁ গড়ে তুললেন কি করে? দেখো দাদা, সরকারি জমিতে রেস্তোরাঁ তৈরি করছিল এক বিজেপি নেতা। নির্মাণ রেস্তোরাঁ বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। যেটা জানা যাচ্ছে যে এলাকার এক বিজেপি নেতা সম্প্রতি কিন্তু সেখানে তিনি সরকারি জমিতে রেস্তোরাঁ তৈরি করছিলেন। এরপর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর কিন্তু জেলা জুড়ে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। আর আজকে দেখা গেল প্রশাসনিক দল কালচিনি ব্লকের নিমতি এলাকার জাতীয় সড়কের ধরে সেখানে উপস্থিত হন বিশাল পুলিশ বাহিনী। আর সেখানে এক বিজেপি নেতা সেখানে রেস্তোরাঁ তৈরি করছিল, সেই রেস্তোরাঁ কিন্তু প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ অজয়। কথা বলছিলাম প্রতিনিধি অজয় শাহর সঙ্গে। সময় এখন আরো একটা বিরতির। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন, কপিলমুনির মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা ভেঙে যায়। ভাঙা এলাকার ব্যারিকেড করেছে প্রশাসন, সরানো হয়েছে অস্থায়ী দোকানগুলিকেও। মন্দির রক্ষা করতে কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ভাস্বতী, আমরা দেখাচ্ছি সেই ছবি দর্শকদেরকে। কোয়েল মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কোয়েল, এই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি, প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে ঢোলাহাট থানা চত্বরে। কোয়েল, আমরা কথা বলছিলাম যে গঙ্গাসাগরে সেখানে যে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, কপিলমুনির মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা একেবারে ভেঙে গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের সামনে আবারও কিন্তু ভয়াবহ ভাঙন দেখা দিল এবং ভাঙনের জেরে প্রায় একেবারেই কিন্তু যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কপিলমুনি মন্দির চত্বর লাগোয়া যে সমস্ত ব্যবসায়ীরা, তাদের মধ্যে ইতিমধ্যেই প্রশাসনের তরফে যে জায়গাটা ধস নিয়েছে, ঢালাই রাস্তা ধস নেমেছে গঙ্গাসাগরের সমুদ্রে, সেই জায়গাটা প্রশাসনের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ওখানে ওই রাস্তা লাগোয়া যে সমস্ত দোকানঘরগুলো রয়েছিল তা সেই অস্থায়ী দোকানগুলোকে সরিয়ে কপিলমুনি মন্দিরের পাশে গঙ্গাসাগর মেলার সময় যেখানে যাত্রী নিবাস তৈরি হয় সেই ফাঁকা মাঠে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে নতুন করে দোকান বসানোর কথা বলা হয়েছে। অন্যদিকে কিন্তু বারবার প্রশাসনের তরফে বলা হচ্ছে যে এই বাঁধ মেরামতের আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আগত পর্যটক পুণ্যার্থীদের যেমনটা দাবি, অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র এই গঙ্গাসাগর তথা কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে হলে কেবলমাত্র কিন্তু যখনই বর্ষার সময় বা যখনই ভাঙবে টেম্পোরারি মেরামত নয়, স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, তবে গিয়েই কিন্তু কপিলমুনি মন্দির তথা গঙ্গাসাগরকে রক্ষা করা সম্ভব হবে।
ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। আগামীকাল রাজ্যের 4 জায়গায় বিধানসভা উপনির্বাচন রয়েছে। ডিসিআরসি সেন্টারগুলোতে চরম ব্যস্ততা। রায়গঞ্জেও ব্যস্ততা তুঙ্গে। 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। 4 জায়গায় উপনির্বাচন, মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা সেই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এবং এক্ষেত্রে মানিকতলাতে দীর্ঘদিন ধরে সেখানে ভোটের পরেও কল্যাণ চৌবে বিজেপি নেতা যিনি সাধন পাণ্ডের কাছে পরাজিত হয়েছিলেন তিনি মামলা করেন, যে কারণে মামলা থাকাতে সেখানে উপনির্বাচন হয়নি। সাধন পাণ্ডে মরে যাওয়ার পরে তার মৃত্যুর পরে বেশ কিছুদিন সেখানে নির্বাচন না হওয়ার কারণ ছিল যে কল্যাণ চৌবে মামলা করেছিলেন এবং তারপর তিনি মামলা তুলে নেন। অবশেষে সেই কেন্দ্রে উপনির্বাচন আগামীকাল। এর পাশাপাশি রাজ্যের আরও 3টি কেন্দ্রে উপনির্বাচন। একদমই। বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন ফোন লাইনে। বিক্রমাদিত্য, রায়গঞ্জে ডিসিআরসি সেন্টারগুলোতে সকাল থেকে কি ছবি ধরা পড়ল? দেখো, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে আজকে যে ডিসিআরসি সেন্টার হচ্ছে রায়গঞ্জ নির্বাচনে, রায়গঞ্জের নির্বাচন হচ্ছে, যেখানে কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে জয়ী হয়েছিলেন। আবার তিনি তৃণমূলের কংগ্রেসে এসে লোকসভায় নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন এবং সেখানে তিনি পরাজিত হওয়ার পরে আবার সেখানে পুনর্নির্বাচন হচ্ছে। এবার তিনি এবং মানস ঘোষ বিজেপির এবং কংগ্রেসের মহিত সেনগুপ্ত, মূলত এই তিনজনের এই লড়াইয়ে কিন্তু আজকে ডিসিআরসি সেন্টারে সকাল থেকে কিন্তু সচেতন রব বিভিন্ন অঞ্চল থেকে যারা ডিসিআরসি কর্মী, মোট 1050 জন ডিসিআরসি কর্মী রয়েছেন, তারা এখনো এখানে এসে পৌঁছে গেছেন এবং বুথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 12 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছে এই ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং সেই কারণে আরো তোমাকে বলে রাখি যে 2,06,780 জন ভোটার তারা কিন্তু এবার মতাধিকার প্রয়োগ করবেন এবং সেই ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনও তৎপর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বলছিলাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। রায়গঞ্জে ডিসিআরসি সেন্টারে কিন্তু ব্যস্ততা তুঙ্গে এবং রাজ্যে যে আগামীকাল 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, যে 4 জায়গায়, সেই সমস্ত ডিসিআরসি কেন্দ্রগুলোতে এখন ব্যস্ততা তুঙ্গে। ভোট কর্মীরা তারা ইভিএম সহ বিভিন্ন ভোট যন্ত্র নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রমুখী। আর এবার যে খবরে নজর রাখবো, আবারও নতুন করে উত্তপ্ত হলো উপত্যকা। কাঠুয়ায় জঙ্গি হামলা, প্রতিরক্ষা মন্ত্রীর শোক বার্তা, সেনা কনভয়ে জঙ্গিদের গুলি। শহীদ হয়েছেন 5 জওয়ান। এক স্যান্ডেলে শোক বার্তা রাজনাথ সিং এর। জওয়ানদের পরিবারকে সমবেদনা প্রতিরক্ষা মন্ত্রীর। কাঠুয়ায় জঙ্গি হামলায় প্রতিরক্ষা মন্ত্রীর শোক বার্তা, পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজনাথ সিং। গতকালই সেনা কনভয়ে জঙ্গি হামলা ঘটনা ঘটে। এরপরে সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয় এবং তাতে 5 জওয়ান শহীদ হয়েছেন এবং শহীদদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি যে খবরে নজর রাখবো, পাক ড্রোন নামাতে সেনার গুলি, পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরের ঘটনা। লাইন অফ কন্ট্রোলে 2 ড্রোনের আনাগোনা। ড্রোন দুটিকে গুলি করলেও সেগুলি পাকিস্তানে ফিরে যায় বলে জানা যাচ্ছে। পাক ড্রোন নামাতে সেনার গুলি। লাইন অফ কন্ট্রোলে 2টি ড্রোন দেখা যায় আনাগোনা করছিল এবং সেই ড্রোন দুটিকে গুলি করে নামানোর চেষ্টা করা হচ্ছিল, যদিও সেগুলি পাকিস্তানে ফিরে যায়। লাইন অফ কন্ট্রোলে 2টি ড্রোনের আনাগোনা, আর সেই 2টি ড্রোন দেখা মাত্রই সেনার তরফে গুলি চালানো হয় পাক ড্রোন নামাতে। ড্রোন দুটিকে গুলি করলেও সেগুলি পাকিস্তানে ফিরে যায়। পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরের ঘটনা। পাক ড্রোন নামাতে সেনার গুলি, পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরের ঘটনা। লাইন অফ কন্ট্রোলে 2টি ড্রোনের আনাগোনা। ড্রোন দুটিকে গুলি করলেও সেগুলি পাকিস্তানে ফিরে যায়। प्रतिनिधि नसीर अहमद रोशन हमारे संग टेलीफोन है। नसीर जी, इसके बारे में और क्या जानकारी है? देखिए, जिस तरीके से पहले भी कई बार अटेम्प्ट किया गया पाकिस्तान की तरफ से कि ड्रोन के जरिए आर्म्स ड्रॉपिंग हो, और सेना का यही कहना है कि कल शाम को भी पुंछ डिस्ट्रिक्ट में एक बार लाइन ऑफ कंट्रोल के पास इसी तरह की कार्रवाई करने की कोशिश की गई और एक पाकिस्तानी ड्रोन जो है LOC क्रॉस करके भारतीय
एरिया में आ गया और हालांकि अंधेरा था, लेकिन उसके बावजूद वहां पे जो सैनिक तैनात थे उन्होंने इस ड्रोन को देखा और गोली चलाई और उसके थोड़ी देर बाद जो है ये ड्रोन वापस पाकिस्तानी एरिया में चला गया। और सेना का यही कहना है कि लगभग 10 मिनट के बाद इस ड्रोन ने फिर से भारतीय एरिया में घुसने की कोशिश की और दोबारा जब गोलीबारी की गई, गोली चलाई गई इस पर, तो उसके बाद ये वापस लाइन ऑफ कंट्रोल क्रॉस करके पाकिस्तानी एरिया में चला गया। तो सेना का यही कहना है कि ये एक और कोशिश हो सकती है, जिस तरीके से पहले भी कोशिशें की जा रही थी कि आर्म्स ड्रॉपिंग लाइन ऑफ कंट्रोल के पास या मिलिटेंट्स तक जो है हथियार पहुंचाने की कोशिश ड्रोन के जरिए होती है। तो ये एक ऐसी ही कोशिश थी जिसको सेना ने कल शाम को नाकाम कर दिया। जी बहुत बहुत शुक्रिया नसीर। कथा बोलছিলাম प्रतिनिधि नसीर আহমেদের সঙ্গে। আরো বারো এখনকার মতো এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।